যখন কতকগুলো স্বাভাবিক চ্যুতি পরপর সমান্তরালভাবে অবস্থান করার কারণে ধাপ সৃষ্টি করে বা সিঁড়ি বা সোপান সৃষ্টি করে, তখন সেই চ্যুতিকে বলা হবে সোপান চ্যুতি বা ধাপ চ্যুতি বা স্টেপ ফল্ট। আর এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান পর্বতের পূর্ব ঢালে এই ধরনের সোপান চ্যুতি দেখতে পাওয়া যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 11-এ পাঠরত রয়েছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসেরই অন্তর্গত একটা নতুন অংশ নিয়ে চলে এলাম আজকের উপস্থাপনায়। আমি তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে স্বাগত। আজকের উপস্থাপনায় কি থাকছে সেটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে আগেই বুঝে গেছো। তারপরেও আমি জানিয়ে দিই, তোমাদের জন্য আজকের ক্লাসে থাকছে চ্যুতির শ্রেণীবিভাগ বা চ্যুতির প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ ফল্টস। তোমাদের সিলেবাসে ভূগাঠনিক প্রক্রিয়া বলতে যে অংশটা রয়েছে সেখানে ভাঁজ আছে, চ্যুতি আছে। ভাঁজের ক্লাস অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। চ্যুতিরও কিন্তু দুটো পর্ব এর আগে কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি এখনো সেটা না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আর আজকের পর্বে অর্থাৎ তোমাদের পার্ট 3 অংশে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে চ্যুতির প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ ফল্টস। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, অবশ্যই তোমাকে দেখে রাখতে হবে এবং মনোযোগ সহকারে দেখে নিয়ে সম্পূর্ণ ক্লাসটা বুঝে নিতে হবে। কারণ এখান থেকে প্রায় সময় কিছু না কিছু প্রশ্ন থাকেই, হতেই পারে সেটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে, 3 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্নও হতে পারে। যদি এই প্রশ্নটাই ডিরেক্ট আসে চ্যুতি শ্রেণী বিভাগ করো, সেটা বিভিন্ন কিছুর ভিত্তিতে হতে পারে, তাহলে সেটা কিন্তু অবশ্যই 5 মার্কের এসে থাকবে। আবার যদি 5 মার্কের প্রশ্নটা নাও এসে থাকে, এখান থেকে পাঠ প্রশ্নও কিন্তু আসতে পারে। আমরা ক্লাসটা যত দেখব ততই বুঝে যাব এর মধ্যে কি কি রয়েছে। তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। যদি কোথাও বোঝার অসুবিধা থেকে থাকে তাহলে আরও একবার ব্যাকে গিয়ে দেখে নাও। চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি ক্লাসটা শুরু করে দিই। প্রথমেই বলি, চ্যুতির শ্রেণীবিভাগ করতে গিয়ে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে চ্যুতির শ্রেণীবিভাগটা কিন্তু বিভিন্ন ভিত্তি অনুসারে হয়। সেই ভিত্তির মধ্যে থাকতে পারে উৎপত্তি অনুসারে, হতে পারে তার উৎক্ষেপের প্রকৃতি অনুসারে, হতে পারে চ্যুতি এবং শিলাস্তরের অবস্থান অনুসারে, আবার হতে পারে তার স্খলন এবং ঘন সঙ্গবদ্ধতার উপর ভিত্তি করে। তাহলে এই যে বিভিন্ন ভিত্তি অনুসারে চ্যুতির শ্রেণীবিভাগ করা হয় সেটাই তোমাদেরকে প্রথমে ছকের মাধ্যমে দেখাবো, তারপর আমরা একটা একটা করে জেনে নেব সেই জিনিসটা কি। এখানে দেখো, প্রথমেই তোমাদের যে ভাগটা দেখিয়েছি সেখানে চ্যুতিকে মূলত দুটি ভাগে ভাগ করা হচ্ছে দুটো ভিত্তি অনুসারে। সেই দুটো ভিত্তি কি? প্রথম যে ভিত্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে বা উৎক্ষেপের প্রকৃতি অনুসারে, আর একটা হচ্ছে জ্যামিতিক ভিত্তিতে। এই দুটো মূল ভিত্তি অনুযায়ী চ্যুতি শ্রেণীবিভাগ করা হয়। এছাড়াও এই দুটো ভিত্তি ছাড়াও কিছু আছে অন্যান্য চ্যুতি, এবার সেটা আমি এখানে করছি না। এই যে দুটো ভিত্তি, এই দুটো ভিত্তি অনুসারে তাহলে কি কি শ্রেণীবিভাগ আছে সেটা দেখাবো এখন। তার মধ্যে প্রথমেই আমরা করেছি উৎপত্তি বা উৎক্ষেপের প্রকৃতি অনুসারে। এখানে কোন কোন চ্যুতি আছে সেটা দেখে নাও। তাহলে উৎপত্তি অনুসারে যে ভাগগুলো করা যায় সেটা দেখো, স্বাভাবিক চ্যুতি, বিপরীত চ্যুতি, সংঘট্ট চ্যুতি, সোপান চ্যুতি আর হচ্ছে পরীক্ষা চ্যুতি। এটা আমরা কিসের ভিত্তিতে করলাম না, উৎপত্তি বা উৎক্ষেপের প্রকৃতি অনুসারে। আরও একটা যেটা শ্রেণীবিভাগ সেটা কিসের ভিত্তিতে হবে, জ্যামিতিক ভিত্তিতে। এখন দেখে নাও জ্যামিতিক ভিত্তিতে তাহলে কি কি ভাগ আছে। জ্যামিতিক ভিত্তিতে যে শ্রেণীবিভাগটা করা হয় সেখানেও আবার অনেকগুলো ভিত্তি রয়েছে। যেমন দেখো, প্রথমেই কি লিখেছি, প্রকৃত স্খলন অনুসারে কিরকম চ্যুতি হচ্ছে, তার প্রকৃত স্খলন কিরকম হচ্ছে সেই অনুযায়ী একটা শ্রেণীবিভাগ হবে জ্যামিতিক গঠনের ভিত্তিতে। আর একটা বলছি চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে। তাছাড়াও আরও যেগুলো রয়েছে সেটা দেখো, চ্যুতিতলের নতির ভিত্তিতে। আর কি বলছি, আঞ্চলিক গঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। আর হচ্ছে চ্যুতিতলের আয়ামের সঙ্গে শিলাস্তরের আয়ামের কোণের ভিত্তিতে। আবার বুঝে নাও, পুরো ছকটা ভালো করে বুঝে নাও, দেখে নাও। আমরা মেন যে চ্যুতি তার শ্রেণীবিভাগে কিসের ভিত্তি অনুযায়ী করছি, দুটো মেন ভিত্তি, সেটা হচ্ছে একটা উৎপত্তি বা উৎক্ষেপের প্রকৃতি অনুসারে, আর একটা হচ্ছে জ্যামিতিক ভিত্তিতে। তাহলে উৎক্ষেপের প্রকৃতি অনুসারে আমরা এখানে 5 রকম চ্যুতি দেখিয়েছি, যেটা হচ্ছে স্বাভাবিক, বিপরীত, সংঘট্ট, সোপান, পরীক্ষা। মেনলি তোমাদের কিন্তু এই পার্টটাই বেশিরভাগ সময় পরীক্ষায় এসে থাকে। তাছাড়া আরেকটা যেটা জ্যামিতিক ভিত্তি, সেই অনুসারে আমরা যে অংশগুলো করেছি এই অংশগুলো থেকে পাঠ প্রশ্ন সাধারণত আসে, বা অনেক সময় টিকা আসতে পারে, পার্থক্য আসতে পারে, কাকে বলে আসতে পারে। তো সেই ভিত্তিগুলো এখানে তোমাদের জানিয়েছি। দেখো, প্রকৃত স্খলন অনুসারে, চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে, চ্যুতিতলের নতির ভিত্তিতে,
গঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে, চ্যুতিতলের আয়ামের সঙ্গে শিলাস্তরের আয়ামের কোণের ভিত্তিতে। আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম, বোর্ডটা তোমরা পরিষ্কার করে দেখতে পেয়েছো কিনা জানি না, তাই আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা সম্ভব হলে স্ক্রিনশটটা নিয়ে রাখো, দেখে নাও। নিশ্চয়ই সম্পূর্ণটা তোমরা দেখে নিয়েছো এবং তারই সঙ্গে সঙ্গে নিশ্চয়ই স্ক্রিনশটটাও নিয়ে নিয়েছো। তাহলে জ্যামিতিক ভিত্তিতে যে 5টা শ্রেণী সেটা তোমাদের দেখালাম, সেই 5টা শ্রেণীতে ঠিক কোন কোন চ্যুতিগুলো আসছে, মানে সেই শ্রেণী বিভাগগুলো আসলে কি সেটা এবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, জ্যামিতিক ভিত্তি অনুসারে প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্রকৃত স্খলন অনুসারে। প্রকৃত স্খলন অনুসারে চ্যুতি হচ্ছে 3 রকমের হচ্ছে। একটা দেখো প্রকৃত স্খলন চ্যুতি, একটা নতি স্খলন চ্যুতি আর একটা তির্যক স্খলন চ্যুতি। এই 3 ধরনের চ্যুতি হচ্ছে প্রকৃত স্খলন অনুসারে। তারপরে দ্বিতীয় যেটা বলেছিলাম চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে। এই নকশার ভিত্তিতে মূলত 4টে ভাগে ভাগ করা হচ্ছে চ্যুতিকে। সেটা কি? একটা হচ্ছে সমান্তরাল চ্যুতি, আর একটা হচ্ছে আনেসেলো চ্যুতি, আর একটা পরিধি চ্যুতি, আর একটা অরীয় চ্যুতি। তাহলে এই দুটো ভিত্তিতে যে ভাগটা সেটা তোমাদের বললাম। এরপরে হচ্ছে চ্যুতিতলের নতির ভিত্তিতে, মানে যে কোণ উৎপন্ন হয় তার ভিত্তিতে যে ভাগটা সেটা হচ্ছে 2 ধরনের, একটা উচ্চ কোণ চ্যুতি আর একটা নিম্ন কোণ চ্যুতি। তারপরেও আরো 2টো ভাগ ছিল, সেগুলো দেখে নাও। আঞ্চলিক গঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে সেখানেও 2টো ভাগে আমরা ভাগ করতে পারছি, সেটা একটা হচ্ছে অনুদৈর্ঘ্য চ্যুতি আর একটা অনুপ্রস্থ চ্যুতি। আর একদম শেষে যে ভাগটা ছিল সেটা হচ্ছে চ্যুতিতলের আয়ামের সঙ্গে শিলাস্তরের আয়ামের কোণের ভিত্তিতে। সেখানে ভাগ করা হচ্ছে 4টে ভাগে, একটা হচ্ছে আয়াম চ্যুতি, একটা নতি চ্যুতি, একটা তির্যক চ্যুতি আর একটা স্তরায়ন চ্যুতি। ভালো করে লক্ষ্য করো, একদম শেষের যে ভিত্তি অনুসারে আমরা ভাগটা করলাম 4টে, আর একদম প্রথমে যে ভাগটা করেছিলাম 3টে, এই দুটো দেখো প্রায় একই রকমের। প্রকৃত স্খলন অনুসারে সেখানে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, স্খলন কি রকম হচ্ছে সেই অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রকৃত স্খলন, নতি স্খলন আর তির্যক স্খলন। আর এখানে আমরা কি করছি, আয়াম অনুযায়ী, দেখো আয়ামের কোণের ভিত্তিতে সেখানে ভাগটা কি দেওয়া আছে ভালো করে দেখো, আয়াম চ্যুতি, নতি চ্যুতি, তির্যক চ্যুতি, স্তরায়ন চ্যুতি। ভালো করে তাহলে কি লক্ষ্য করলে পার্থক্যটা কোনখানে হলো? স্খলন কথাটা আমরা কিন্তু লিখেছি প্রথমেরটার ক্ষেত্রে, শেষেরটার ক্ষেত্রে কিন্তু স্খলন কথাটা নেই। ভালো করে লক্ষ্য করে নাও, প্রথমটা দেখো লিখেছি প্রকৃত স্খলন, নতি স্খলন, তির্যক স্খলন, শেষে প্রত্যেকটারই চ্যুতি কথাটা যোগ হবে। আর এখানে কিন্তু আমরা স্খলন শব্দটা যোগ করছি না, তাহলে কি লিখছি? আয়াম চ্যুতি, নতি চ্যুতি, তির্যক চ্যুতি আর স্তরায়ন চ্যুতি। এই হচ্ছে টোটাল শ্রেণী বিভাগ কিসের? চ্যুতির। এরপরে একটা একটা করে আমরা জানবো কোনটাকে কি বলা হয়। টোটাল শ্রেণী বিভাগটা ছকের মাধ্যমে তোমাদের দেখালাম। প্রথমটা যদি ভালো করে একটু না দেখে নাও, না বুঝে নাও, তাহলে পরবর্তী অংশগুলো কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে। তাই এই ছকটা আগে বোঝার প্রয়োজন রয়েছে। তাই আবারও বলছি, এরপরে যে ভাগটা দেখালাম সেটার প্রয়োজনে আরেকবার স্ক্রিনশটটা নিয়ে নাও, তাহলে সম্পূর্ণ ছকটা তোমরা দেখে সেই অনুযায়ী পড়ে নিতে পারবে। এখন তোমরা দেখে নাও, এই যে সম্পূর্ণ শ্রেণীবিভাগটা তোমরা দেখে নিলে, এই যে এত রকমের শ্রেণীবিভাগ রয়েছে, সেই শ্রেণীবিভাগটা সম্পর্কে জানতে গেলে তোমাকে কিন্তু মনোযোগ সহকারে দেখতেই হবে যে এদের মধ্যে কোনটাকে কি বলে বা কিসের ভিত্তিতে হলো, সম্পূর্ণটা তোমাদেরকে এরপরে দেখিয়ে দেব। চলো দেখে নাও। তাহলে একেবারে শুরুতেই আমরা যেটা ভাগটা করেছিলাম সেটা হচ্ছে উৎপত্তি বা উৎক্ষেপের প্রকৃতি অনুসারে। সেখানে আমরা কটা ভাগ করেছিলাম? দেখো 5টা ভাগ করেছি, স্বাভাবিক, বিপরীত, সংঘট্ট, সোপান আর পরীক্ষা। এইবার আমরা এইগুলো একটা একটা করে জেনে নেব। স্বাভাবিক চ্যুতিটার এর আবার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে অনুলোম চ্যুতি। আর যেহেতু স্বাভাবিক চ্যুতি বলছি তাই এর ইংলিশ টার্মটা হচ্ছে নর্মাল ফল্ট। তাহলে এখন দেখো, এই যে আমরা উৎপত্তি বা উৎক্ষেপের প্রকৃতি অনুসারে ভাগ করেছিলাম, যার প্রথম ভাগটা ছিল স্বাভাবিক চ্যুতি, এটা তাহলে কাকে বলবো? তার জন্য তোমাদেরকে আমি এখানে একটা ছবি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম যে ছবিটাই যে এখানে 1 নম্বর দিয়ে দেখিয়েছি, এটাই হচ্ছে স্বাভাবিক চ্যুতি। দেখো, এই ছবিতে যে দুটো অংশ তোমাদেরকে এখানে চিহ্নিত করেছি, পাদমূল প্রাচীর, ঝুলন্ত প্রাচীর, এগুলো তোমরা গাঠনিক উপাদান, চ্যুতির গাঠনিক উপাদান যখন দেখেছিলে সেই ক্লাসে তোমাদের দেখিয়েছি পাদমূল প্রাচীর জিনিসটা কি, ঝুলন্ত প্রাচীর জিনিসটা কি। তো এই যে চ্যুতিটা সৃষ্টি হয়েছে, এই অংশটাকে বলা হয় চ্যুতিতল, এটাও তোমরা ইতিমধ্যেই আগের ক্লাসে জেনে গেছো। তাহলে এই চ্যুতিতল বরাবর যখন পাদমূল প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীর আরো নিচের দিকে নেমে যায়, তখনই সেই চ্যুতিটাকে বলা হয়ে থাকে স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি বা নর্মাল ফল্ট।
সাধারণত শিলায় অনুভূমিক টান আর অভিকর্ষজ টানের কারণে এই ধরনের চ্যুতির সৃষ্টি হয়ে থাকে। তাহলে আরেকবার বলে দিই, যে চ্যুতিতে পাদমূল প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীর নিচে নেমে অবস্থান করে চ্যুতিতল বরাবর, তাকেই বলা হয়ে থাকে স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি বা নর্মাল ফল্ট। এই যে চ্যুতিটা সৃষ্টি হলো মূলত পৃথিবীর অভিকর্ষজ শক্তির টানে এই পাদমূল প্রাচীরের থেকে ঝুলন্ত প্রাচীরটা নিচের দিকে নেমে যায়, সেই কারণে একে আবার বলা হয়ে থাকে অভিকর্ষ চ্যুতি বা গ্র্যাভিটি ফল্ট। আর তারপরে যে চ্যুতিটার কথা বলেছি সেটা হচ্ছে বিপরীত চ্যুতি। এটা তাহলে কি হবে? বিপরীত, এই শব্দটা থেকেই বোঝা যাচ্ছে এটা নিশ্চয়ই স্বাভাবিকের উল্টো হবে। তাহলে স্বাভাবিকে আমরা কি দেখলাম, যে সেখানে পাদমূল প্রাচীরটা কোথায় থাকে? ওপরের দিকে উঠে অবস্থান করবে। ঝুলন্ত প্রাচীরটা কোথায় থাকবে? নিচের দিকে নেমে অবস্থান করবে। তাহলে এর বিপরীত মানে কি হবে? ঝুলন্ত প্রাচীর ওপরের দিকে উঠে যাবে এবং পাদমূল প্রাচীরটা নিচে নেমে আসবে। দেখো এখানে একটা ছবির সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, দেখে নাও। তাহলে দেখো এর সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? চ্যুতি তল বরাবর, এই যে তলটা এটাই তো চ্যুতি তল, তাহলে খাড়া চ্যুতি তল বরাবর যদি পাদমূল প্রাচীরের ওপরে ঝুলন্ত প্রাচীর জোর করে উঠে অবস্থান করে সংনমন বলের কারণে, তখন সেই ধরনের চ্যুতিকে বলা হবে বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতি বা বিপরাচ্যুতি বা রিভার্স ফল্ট। তাহলে সংজ্ঞা থেকে কি বোঝা গেল? যে এক্ষেত্রে সংনমন বলটার মাত্রা হবে বেশি। সংনমন বলের মাত্রা বেশি হলে তখনই কিন্তু ঝুলন্ত প্রাচীর পাদমূল প্রাচীরের ওপরে উঠে অবস্থান করবে। আর সেই কারণে যেহেতু বিপরীত অবস্থা ঘটছে, তাই তাকে আমরা বলি বিপরীত চ্যুতি বা বিপরাচ্যুতি বা বিলোম চ্যুতি। ওটাকে বলেছিলাম অনুলোম, এটা হচ্ছে বিলোম চ্যুতি। এইবার দেখো আমরা স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে দেখেছিলাম কি অভিকর্ষজ টানের কারণেই মূলত এরকম ঘটনা ঘটেছিল, যে ঝুলন্ত প্রাচীরটা নিচে নেমে গেছিল। আর এখানে তাহলে কি হচ্ছে? অভিকর্ষজ টানের ঠিক বিপরীতে যাচ্ছে, তাই একে কিন্তু বলা হচ্ছে বিপরীত চ্যুতি। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পশ্চিম হিমালয়ের বিভিন্ন অংশে এই ধরনের চ্যুতি লক্ষ্য করা যায়, অর্থাৎ বিপরীত চ্যুতি লক্ষ্য করা যায়। তাছাড়া মধ্যপ্রদেশের পাঁচমারি পর্বতের জটাশঙ্করেও কিন্তু এই ধরনের চ্যুতি লক্ষ্য করা যায়। নেক্সট দেখে নাও, আমরা এবার যেটা বলেছিলাম সেটা হচ্ছে সংঘট্ট চ্যুতি। এখানে দেখো একটা আমি ছবির সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে ছবিটা দেখছো, এই বরাবর এই যে ফাটল বা দারুণ সৃষ্টি হয়েছে এবং সেখানে একটা চ্যুতি সংঘটিত হয়েছে। তাহলে এটাকে যদি আমরা সংঘট্ট চ্যুতি বলে থাকি, মানে এই ছবিটাকে, তাহলে সংজ্ঞা হিসেবে কি বলবো? আমরা যখন ভাঁজ পড়েছিলাম সেখানে একটা ভাঁজ পড়েছিলাম যেটার নাম কিনা শায়িত ভাঁজ। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম একদম শোয়া অবস্থায় ভাঁজটার অবস্থান রয়েছে। সেখানে যদি অনুভূমিক চাপ আরো বেড়ে যায়, তখন ভাঁজ অক্ষ বরাবর শিলাস্তর বিচ্যুত হয়ে যে ধরনের চ্যুতি সৃষ্টি করবে সেটাকেই আমরা বলবো এই সংঘট্ট চ্যুতি। তাহলে শায়িত অবস্থায় মানে এটার অবস্থান তো আমার তাহলে এইভাবে হওয়ার কথা ছিল, এইভাবেই পুরোটা অবস্থান করার কথা ছিল, কিন্তু না, এখানে অনুভূমিক চাপ আরো বৃদ্ধি পেয়েছে, তার ফলে এটা কি হয়েছে? বিচ্যুত হয়ে গেছে। দেখো আমার শিলাস্তরটা আসছিল এইভাবে শিলাস্তরটা আসছিল, কিন্তু এখানে কি হলো? বিচ্যুত হয়ে সম্পূর্ণ অন্য রকম হয়ে গেল। এই যে চ্যুতিটা, এটাকেই বলা হচ্ছে সংঘট্ট চ্যুতি। এই চ্যুতির উদাহরণ হিসেবে বলতে পারা যায় কাশ্মীর হিমালয়ের মুড়ি থ্রাস্ট, প্রাঞ্চাল থ্রাস্ট, এই ধরনের চ্যুতি অর্থাৎ সংঘট্ট চ্যুতির উদাহরণ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সোপান চ্যুতি। তাহলে এই কথাটার মধ্যেই কিন্তু এর সংজ্ঞা লুকিয়ে রয়েছে। সোপান অর্থাৎ সিঁড়ির মতো, ধাপের মতো। দেখো এখানে একটা ছবির সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ছবিটা দেখছো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এইভাবে আসছিল, আবার একটা ধাপ হয়ে গেল, আবার একটা ধাপ হয়ে গেল। এই যে স্টেপগুলো তৈরি হচ্ছে চ্যুতির সঙ্গে সঙ্গে, সেটাকেই বলা হচ্ছে স্টেপ ফল্ট বা সোপান চ্যুতি বা ধাপ চ্যুতি। তাহলে সেখানে সংজ্ঞায় আমরা কি বলতে পারি? না, যখন কতকগুলো স্বাভাবিক চ্যুতি পরপর সমান্তরালভাবে অবস্থান করার কারণে ধাপ সৃষ্টি করে বা সিঁড়ি বা সোপান সৃষ্টি করে, তখন সেই চ্যুতিকে বলা হবে সোপান চ্যুতি বা ধাপ চ্যুতি বা স্টেপ ফল্ট। আর এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান পর্বতের পূর্ব ঢালে এই ধরনের সোপান চ্যুতি দেখতে পাওয়া যায়। আর পরবর্তী যেটা আমাদের ছিল ভাগ, সেটা হচ্ছে পরিখা চ্যুতি। দেখো এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, একদম ছোট্ট করে দেখিয়েছি যেহেতু এখানটা খুব বেশি জায়গা নেই। তো এই জায়গাটায় যে ছবিটা দেখিয়েছি এটাই হচ্ছে তোমাদের পরিখা চ্যুতি। তাহলে পরিখা চ্যুতিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো আমরা যেটা স্টেপ বা ধাপ চ্যুতি বলেছিলাম, সেখানে বেশ কিছু অংশে আমরা দেখছি যে
ধাপ তৈরি হয়েছে, পরপর কতগুলো সমান্তরাল চ্যুতি সৃষ্টি হয়েছে যেটা কিনা স্টেপ বা ধাপ তৈরি করেছে, তাই তাকে আমরা বলেছিলাম সোপান চ্যুতি। তাহলে এই দিক থেকে কতগুলো ধাপ তৈরি হলো, আবার তার এই পাশ থেকেও যদি কতগুলো ধাপ তৈরি হয়, যেমন এই ছবিটা দেখো, দেখো এই পাশটায় কিছু ধাপ তৈরি হয়েছে, ধাপচ্যুতি তৈরি হয়েছে, আবার একইভাবে এই পাশ থেকেও ধাপচ্যুতি তৈরি হয়েছে। তাহলে দুই পাশ থেকে তৈরি হওয়ার কারণে মাঝখানে গিয়ে কি একটা পরিখার আকার ধারণ করেছে, এই যে চ্যুতিটা সৃষ্টি হলো এটাকেই বলা হচ্ছে পরিখা চ্যুতি। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি না, যখন কোনো স্থানে দুদিক থেকে সোপান চ্যুতি শ্রেণীবদ্ধভাবে ধাপে ধাপে নেমে এসে মধ্যভাগে মিলিত হয় এবং সংকীর্ণ পরিখার মতো ভূমিরূপ সৃষ্টি করে, তখন সেই চ্যুতিকে বলা হবে পরিখা চ্যুতি। আর এর উদাহরণ হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পূর্ব আফ্রিকার বৃহৎগ্রস্ত উপত্যকাতে এই ধরনের পরিখা চ্যুতি অনেক পরিমাণে দেখতে পাওয়া যায়। ব্যাস, এই পর্যন্ত তাহলে আমরা কোন শ্রেণী বিভাগটা দেখলাম, উৎপত্তি বা উৎক্ষেপের প্রকৃতি অনুসারে চ্যুতি শ্রেণী বিভাগ দেখলাম। সেখানে যে 5টা ভাগ আমরা করেছিলাম, 5টার জন্য নির্দিষ্ট ছবিও আমরা দেখে নিয়েছি। তার মধ্যে এই প্রথম এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে বিপরীত, 3 নম্বরে আমরা যেটা দেখিয়েছি সেটা উদ্ঘট্ট, 4 নম্বরে দেখিয়েছি সোপান বা স্টেপ, আর 5 নম্বরে দেখিয়েছি পরিখা চ্যুতি। এই হয়ে গেল আমাদের প্রথম শ্রেণী বিভাগ, যেটা মূলত তোমাদের 5 নম্বরের প্রশ্ন হিসাবে এসে থাকে। আর এই অংশ থেকে বেশ কিছু পার্থক্য অনেক সময় থাকে, যেমন স্বাভাবিক চ্যুতি, বিপরীত চ্যুতি, অর্থাৎ যেটাকে আমরা অনুলোম বিলোম বলছি, এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। কখনো এটা আসতে পারে, কখনো আসতে পারে বিপরীত চ্যুতি এবং সংঘট্ট চ্যুতির মধ্যে পার্থক্য লেখো, আবার কখনো কখনো আসে সোপান চ্যুতি এবং পরিখা চ্যুতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই হচ্ছে আমাদের টোটাল উৎপত্তি অনুসারে চ্যুতি শ্রেণী বিভাগ। এরপর আমরা কোনটা দেখবো, সেটা হচ্ছে জ্যামিতিক ভিত্তি অনুযায়ী চ্যুতি শ্রেণী বিভাগ। তবে তার আগে যদি তোমাদের এই অংশটা দরকার হয়ে থাকে, যদি এই যে বোর্ডওয়ার্কটা যেটা করিয়েছি এতক্ষণ পর্যন্ত সেটা যদি তোমার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এখানে আর জায়গা নেই, পরবর্তীগুলো দেখানোর জন্য 2-1টা ছবি আঁকতে হবে, সেটা মুছে দিতে হবে। তাই তোমার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে এই অংশ পর্যন্ত তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দেখে নাও। এইবার দেখো, জ্যামিতিক ভিত্তি অনুযায়ী আমরা যে ভাগগুলো দেখেছিলাম, তার প্রথম যে ভাগটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে প্রকৃত স্খলন অনুসারে। এই প্রকৃত স্খলনের ভিত্তিতে আমরা মোট 3টে ভাগে ভাগ করেছি, যথা এটা প্রকৃত স্খলন হয়ে গেছে, এটা হবে আয়াম স্খলন। তাহলে দেখো, আয়াম স্খলন চ্যুতি, নতি স্খলন চ্যুতি আর তির্যক স্খলন চ্যুতি, এই 3টে ভাগ হচ্ছে প্রকৃত স্খলন অনুসারে। 3টে ভাগের জন্য আমি এখানে তোমাদের 3টে ছবি এঁকে দেখিয়েছি বোঝার সুবিধের জন্য, খুব সহজভাবে এঁকেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো আমরা এবার একে একে দেখে নেব। প্রথম যে ভাগটা তাহলে ছিল সেটা হচ্ছে আয়াম স্খলন চ্যুতি। জেনে নাও এটা কি জিনিস না, যে চ্যুতিতে চ্যুতিতলের আয়ামের সমান্তরালে, এই যে আয়ামটা আমরা দেখতে পাচ্ছি, এই আয়ামের সমান্তরালে প্রায় উল্লম্ব চ্যুতিতল বরাবর স্খলন ঘটে, মানে প্রকৃত স্খলন ঘটে, তাকেই আমরা বলবো আয়াম স্খলন চ্যুতি। দেখো, আয়ামের সমান্তরালে উল্লম্ব চ্যুতিতল বরাবর সেখানে স্খলন সংঘটিত হচ্ছে, তাই এই ধরনের যে প্রকৃত স্খলন সেটাকে বলা হচ্ছে আয়াম স্খলন চ্যুতি, যেটা আমি ভাগটা এখানে দেখিয়েছি, ছবিটা তোমাদের এই অংশে দেখিয়ে দিয়েছি। একে আবার ছিন্ন চ্যুতিও বলা হয়ে থাকে, আর এর যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে স্ট্রাইক স্লিপ ফল্ট। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ঊর্ধ্বস্তূপ বা অধস্তূপ সেটা হয় এগিয়ে অবস্থান করে, না হলে পিছিয়ে যায়। এখানে কিন্তু ওপর নিচের অবস্থানটা লক্ষ্য করা যায় না, এখানে দেখো হয় এগিয়ে যাবে না হলে পিছিয়ে অবস্থান করবে। তাহলে এটাই হলো গিয়ে আয়াম স্খলন চ্যুতি। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের সান আন্দ্রিয়াস, এই যে চ্যুতিটা, এটা হচ্ছে এই আয়াম স্খলন চ্যুতির উদাহরণ। নেক্সট যে ভাগটা ছিল সেটা হচ্ছে নতি স্খলন চ্যুতি। এখানে আমরা ছবিটা দেখিয়েছি, দেখো 2 নম্বরের ছবি হিসেবে এটা দেখিয়েছি। নতি স্খলন চ্যুতিটা তাহলে কি জিনিস সেটা এবার দেখে নাও। না, যে চ্যুতিতে চ্যুতিতলের নতি বরাবর শিলাস্তূপের প্রকৃত স্খলন ঘটে তাকেই বলা হয়ে থাকে নতি স্খলন চ্যুতি। এখানে ছবির সঙ্গে মেলাও, তাহলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এর যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে ডিপ স্লিপ ফল্ট। আর নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে তির্যক স্খলন চ্যুতি। এবার জেনে নাও তির্যক স্খলন চ্যুতি কাকে বলবো। এখানে ছবিটা দেখো, ছবিটা দেখলে কিছুটা অনুমান করতে পারবে, তারপর কাকে বলে আমি বলে দিচ্ছি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। চ্যুতিতলের নতি ও আয়ামের মধ্যবর্তী ওপর বা নিচ বা পাশে যে কোনো দিকে শিলাস্তূপের স্খলন ঘটে যে চ্যুতি সৃষ্টি হয় তাকেই বলা হবে তির্যক স্খলন চ্যুতি বা ডায়াগোনাল স্লিপ ফল্ট।
এখানে ছবি দেখো, এই দেখো তির্যক সবসময় বক্রভাবে এই যে চ্যুতিটা সংগঠিত হচ্ছে, তাহলে এটাকেই বলা হচ্ছে তির্যক স্খলন চ্যুতি। আশা করি এই শ্রেণী বিভাগটা তোমরা পরিষ্কারভাবেই বুঝতে পেরেছো। নেক্সট যেটা আমাদের ছিল সেটা হচ্ছে চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে। এই শ্রেণী বিভাগটা দেখার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। আর শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে কিন্তু অবশ্যই অল করতে হবে। তার কারণ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমার কাছে যাতে পৌঁছতে পারে তার জন্যই সেটাকে অল করে দিতে হবে। আর আজকের এই ক্লাস তোমার ঠিক কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুললে চলবে না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর এরপরে তুমি কি চাইছো, কোন ধরনের ক্লাস চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো। তোমার যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে সেটাও তুমি জানাতে পারো। দেখে নাও তাহলে পরের অংশটা। এরপরে দেখো আমাদের যে শ্রেণী বিভাগটা ছিল সেটা হচ্ছে চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে। এই অনুসারে আমরা কটা ভাগে ভাগ করেছি? 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সমান্তরাল চ্যুতি, একটা আনেসালো চ্যুতি, একটা পরিধি চ্যুতি আর একটা অরীয় চ্যুতি। এইগুলো সম্পর্কে জানানোর আগে তোমাদের কয়েকটা ছবি দেখিয়ে দিই। দেখো এখানে আমি 4টে ছবি দেখিয়েছি। এই 4টে ছবি হচ্ছে এই যে 4টে শ্রেণী বিভাগ আমরা দেখিয়েছি এর ভিত্তিতে। তাহলে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে সমান্তরাল চ্যুতি, এরপরে যেটা এটা অ্যানেসালো, আর এইটা হচ্ছে পরিধি চ্যুতি, আর এটা অরীয় চ্যুতি। তাহলে এইবার আমরা একটা একটা করে জেনে নেব যে কোনটা কাকে বলে। প্রথম ছিল আমাদের সমান্তরাল চ্যুতি। এই যে এখানে দেখো এই যে চ্যুতিগুলো গড়ে উঠেছে পরপর সব সমান্তরাল ভাবে। তাহলে পরস্পর সমান্তরালে গড়ে ওঠা চ্যুতি গোষ্ঠীর নতি সমান এবং আয়াম ও নতির অভিমুখ যদি একই দিকে হয়, ভালো করে লক্ষ্য করো, দেখো যেটা যেদিকে যাচ্ছে একই দিকে, এটা এইদিকে যাচ্ছে তো এইদিকে, এটা এদিকে আসছে তো এইদিকে, তাহলে নতি এবং আয়ামের অভিমুখ যদি একই দিকে থাকে তখন তাকে বলা হচ্ছে সমান্তরাল চ্যুতি। এর উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো টেক্সাসের কানিয়ান হ্রদ অঞ্চলে এই ধরনের চ্যুতি লক্ষ্য করা যায়। পরবর্তী যে ভাগটা আমাদের ছিল সেটা হচ্ছে আনেসালো। এই যে ভাগটা এটা এবার কাকে বলে আমরা জেনে নেব। এখানে তোমরা ছবিটা দেখে নাও, এই ছবি অনুযায়ী এবার বোঝার চেষ্টা করো। দেখো এখানে সমান্তরাল চ্যুতি সৃষ্টি হয়েছিল। এইবার কি হলো না, সমান্তরাল চ্যুতি গোষ্ঠীর যে প্রান্ত ভাগ, একটার প্রান্ত ভাগকে দেখে মনে হচ্ছে অন্যটার মধ্যে লুকিয়ে পড়েছে, আড়াল হয়ে গেছে বা আবৃত হয়ে গেছে। এই যে চ্যুতিটা এটাকেই বলা হবে আনেসালো চ্যুতি। তাহলে সংজ্ঞা হিসেবে তোমরা কি বলবে না, সমান্তরাল চ্যুতি গোষ্ঠীতে একটি চ্যুতির প্রান্তভাগ অপর চ্যুতির প্রান্তভাগ দ্বারা আবৃত হয়ে গেলে তখন যে চ্যুতি সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে আনেসালো চ্যুতি। এর উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো ক্যালিফোর্নিয়ার ব্ল্যাকের সৈকতের কাছে লাজোলায় এই ধরনের চ্যুতি দেখতে পাওয়া যায়। নেক্সট যে ভাগটা আমাদের ছিল দেখো সেটা হচ্ছে পরিধি চ্যুতি। আর তার ছবিটা আমরা তোমাদেরকে কি দেখিয়েছি, দেখো এই ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবি অনুযায়ী তাহলে বোঝার চেষ্টা করো যে পরিধি চ্যুতি আসলে কি। দেখো এই ছবিটায় আমরা কি দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, এই জায়গাটাকে এইভাবে ঘিরে রেখেছে, পরিধির মতন করে ঘিরে রেখেছে বৃত্তাকারে। তাই সংজ্ঞা হিসাবে আমরা বলবো যখন কোনো চ্যুতি বা চ্যুতি গোষ্ঠী সোজা বা সরল না হয়ে বাঁকাভাবে বৃত্তাকারে অবস্থান করে এবং কোনো একটা এলাকাকে ঘিরে থাকে তাকেই বলা হয়ে থাকে পরিধি চ্যুতি। এর যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে পেরিফেরাল ফল্ট। আর এর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, রাইন নদীর উপত্যকায় এই ধরনের ফল্ট, পেরিফেরাল ফল্ট বা পরিধি চ্যুতি অনেক পরিমাণে দেখতে পাওয়া যায়। আর এর পরের যে ভাগটা ছিল সেটা হচ্ছে অরীয় চ্যুতি। আর তার জন্য যে ছবিটা তোমাদের দেখিয়েছি সেটা দেখো এই ছবিটা। তাহলে এবার বুঝে নাও অরীয় চ্যুতি জিনিসটা কি। এখানে ছবিটা তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো অনেকগুলো চ্যুতি সংঘটিত হয়েছে, কিন্তু এই জায়গাটাকে কেন্দ্র করে, দেখো একটা জায়গাকে কেন্দ্র করে অনেকগুলো চ্যুতি সংঘটিত হয়েছে। এই যে বিশেষ ধরনের একটা ভূমিরূপ তৈরি হলো এটাই হচ্ছে অরীয় চ্যুতি। তাহলে সংজ্ঞা হিসাবে আমরা বলবো যখন অনেকগুলি চ্যুতি একটি মাত্র কেন্দ্র থেকে বা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে বিস্তৃত হয় সেই ধরনের চ্যুতিকে বলা হবে অরীয় চ্যুতি। এর যে ইংলিশ টার্ম সেটাকে বলা হয়ে থাকে রেডিয়াল ফল্ট। ব্যাস এই পর্যন্ত তাহলে আমরা যে ভাগটা করলাম, যেটার ভিত্তি অনুযায়ী ভাগটা করলাম সেটা হচ্ছে চ্যুতি গোষ্ঠীর নকশার ভিত্তিতে।
নেক্সট যে ভিত্তিটা আছে সেটা হচ্ছে চ্যুতিতলের নতির ভিত্তিতে। চ্যুতিতলের নতি অনুযায়ী আমরা সেখানে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উচ্চকোণ চ্যুতি আর একটা নিম্নকোণ চ্যুতি। এটা জেনে নাও, এটা মনে রাখা একেবারেই সহজ। এখানে ভিত্তি হচ্ছে চ্যুতিতলের নতির ভিত্তি, আর এর সঙ্গে রিলেটেড করে তোমরা শুধু মনে রাখবে 45 ডিগ্রি কোণ। তাহলে চ্যুতিতলের নতির মান 45 ডিগ্রির বেশি হলে তখন তাকে বলা হয় তাকে হাই অ্যাঙ্গেল ফল্ট বা উচ্চকোণ চ্যুতি, আর যখন তার মান 45 ডিগ্রির কম হয় তখন তাকে বলা হয় তাকে লো অ্যাঙ্গেল ফল্ট বা নিম্নকোণ চ্যুতি। কি এটা মনে রাখা তাহলে ভীষণ সহজ নয়? তাহলে ভিত্তি যেহেতু চ্যুতিতলের নতি, সেখানে শুধু মনে রাখবে 45 ডিগ্রি। 45 ডিগ্রির বেশি হলেই উচ্চকোণ, আর 45 ডিগ্রির কম হলে নিম্নকোণ। পরবর্তী যে ভিত্তিটা ছিল আমাদের সেটা হচ্ছে আঞ্চলিক গঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। আঞ্চলিক গঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা অনুদৈর্ঘ্য চ্যুতি আর একটা অনুপ্রস্থ চ্যুতি। এই অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ চ্যুতিটা বোঝানোর জন্য তোমাদের জন্য এখানে দেখো একটা খুব সহজ ছবি এঁকেছি। এই যে অনুদৈর্ঘ্যের জন্য এই ছবিটা, অনুপ্রস্থের জন্য এই ছবিটা। এবার বুঝে নাও কোনটা কি। না, যে চ্যুতিতে চ্যুতিতলের আয়াম ভাঁজের অক্ষতলীয় ছেদের বা আঞ্চলিক গঠনের আয়ামের সমান্তরাল হয় সেই ধরনের চ্যুতিকেই বলা হয়ে থাকে অনুদৈর্ঘ্য চ্যুতি। দেখো এইখানে এই যে একটা সংঘটিত হয়েছে, এর সঙ্গে সমান্তরাল ভাবেই সংঘটিত হয়েছে, তাই একে বলা হয় অনুদৈর্ঘ্য চ্যুতি। আরেকটা যেটা ভাগ সেটা আমরা বলছি অনুপ্রস্থ। এটা কি শুনে নাও। না, যে চ্যুতিতে চ্যুতিতলের আয়াম ভাঁজের অক্ষতলীয় ছেদের বা আঞ্চলিক গঠনের আয়ামের সঙ্গে আড়াআড়ি অর্থাৎ সমকোণ বা তির্যক ভাবে অবস্থান করে সেই ধরনের চ্যুতিকেই বলা হয়ে থাকে অনুপ্রস্থ চ্যুতি। ব্যাস, এই পর্যন্ত ভাগটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আর একদম শেষ যে ভিত্তিটা আমাদের ছিল সেটা হচ্ছে চ্যুতিতলের আয়ামের সঙ্গে শিলাস্তরের আয়ামের কোণের ভিত্তিতে। সেখানে আমরা দেখো চারটে ভাগ দেখিয়েছি, সেটা হচ্ছে আয়াম চ্যুতি, নতি চ্যুতি, তির্যক চ্যুতি আর স্তরায়ন চ্যুতি। এই জিনিসটা বলার আগে বলি, তোমরা এই যে এতটা সময় ধৈর্য সহকারে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলের সঙ্গে রয়েছো, তার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ধরে কিন্তু তোমাদের সঙ্গে আমিও আছি, তোমাদেরই এসপি ম্যাম। তোমাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী যথাযথ ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা আমি আপ্রাণ করছি, কিন্তু সময়ের অভাবে হয়তো হয়ে উঠছে না সবটা, কিন্তু চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বাকি ক্লাসগুলো নিয়ে আসার। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর চ্যানেলে চোখ রাখো, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসটা আসার সঙ্গে সঙ্গে তুমি সেটা দেখতে পাও। চলো এবার দেখে নাও ভাগগুলো। দেখো এই যে আয়াম চ্যুতি বা স্ট্রাইক ফল্ট, এটা আমরা কাকে বলবো? না, যে চ্যুতিতে চ্যুতিতলের আয়াম ও সন্নিহিত স্তর সমূহের আয়াম, চ্যুতি রেখা ও শিলাস্তরের আয়াম পরস্পর সমান্তরাল হয় তাকেই বলা হবে আয়াম চ্যুতি বা স্ট্রাইক ফল্ট। আর নেক্সট যেটা আছে সেটা আমাদের হচ্ছে নতি চ্যুতি। এটা তাহলে কাকে বলবো? না, যে চ্যুতিতে চ্যুতিতলের সংলগ্ন শিলাস্তর আয়ামের সঙ্গে সমকোণে অবস্থান করে সেই ধরনের চ্যুতিকে বলা হবে নতি চ্যুতি বা ডিপ ফল্ট। আর এরপরের যে ভাগটা আমি তোমাদের দেখিয়েছি সেটা হচ্ছে তির্যক চ্যুতি, বা এটার ইংলিশ টার্ম হচ্ছে অবলিক ফল্ট। এটা কাকে বলে? না, যে চ্যুতিতে চ্যুতিতলের আয়াম শিলাস্তরের আয়ামের সঙ্গে সূক্ষ্ম কোণে বা তির্যক ভাবে অবস্থান করে সেই বিশেষ ধরনের চ্যুতিকেই বলা হবে তির্যক চ্যুতি বা অবলিক ফল্ট। আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্তরায়ন চ্যুতি বা বেডিং ফল্ট। এটা কি? যে বিশেষ আয়াম চ্যুতিতে চ্যুতিতল ও স্তরায়ন তল সমান্তরাল হয় তাকেই কিনা বলা হবে স্তরায়ন চ্যুতি বা বেডিং ফল্ট। ব্যাস, এই হয়ে গেল টোটাল চ্যুতি শ্রেণী বিভাগ, যেটা কিনা মূল দুটো ভিত্তি, একটা উৎপত্তির ভিত্তি আর একটা জ্যামিতিক ভিত্তি। দুটো অনুযায়ী সম্পূর্ণ শ্রেণী বিভাগটা তোমাদের দেখিয়ে দিলাম, বলে দিলাম। প্রথম থেকে মনোযোগ সহকারে নিশ্চয়ই দেখেছো। আর এরপরেও আরও একটা কথা তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে অন্যান্য চ্যুতি। এখানে কয়েক রকম রয়েছে, যেমন শৈলশিরা চ্যুতি, কবজা চ্যুতি, ইউনিটা চ্যুতি, বেসিন রেঞ্জ চ্যুতি। যদিও এগুলো খুব একটা আসে না, এতক্ষণ পর্যন্ত যে শ্রেণী বিভাগটা তোমাদের দেখালাম এটাই হচ্ছে চ্যুতির মূল শ্রেণী বিভাগ। তবে আবারও বলছি, এর মধ্যে বেশিরভাগ যেটা আসছে সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে চ্যুতির শ্রেণী বিভাগ করো। যেই প্রশ্নই আসুক না কেন এই পোর্শন থেকে, তোমাকে অবশ্যই কিন্তু ছবিগুলো খুব ভালোভাবে তৈরি করতে হবে। একদম সহজভাবে তোমাদেরকে আমি ছবিগুলো দেখিয়ে দিয়েছি, কোথাও কোনো জড়তা নেই, কোনো কঠিন ব্যাপার কিছু নেই। এইভাবেই যদি ছবিটা তোমরা আঁকতে পারো উত্তর লেখার সময়,
তাহলেই কিন্তু পুরো নম্বর অবশ্যই পাবে। আর ছবি ছাড়া যদি তুমি উত্তর লেখো তাহলে কিন্তু নম্বর কিছুটা হলেও মাইনাস হবে। সুতরাং ভূগোল বিষয় যেহেতু তুমি নিয়েছো, সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি এফোর্ট কিন্তু দিতে হবে ছবি আঁকার পিছনে। অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে হবে, খুব আর্টিস্টিক কিছু করতে হবে এরকম নয়, মোটামুটি বোঝানোর মতন ছবিটা আঁকলেই হবে। তো আজকের উপস্থাপনায় এই ছিল তোমাদের জন্য সমস্তটা, যে ক্লাসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন। আশা করি ক্লাসটা নিশ্চয়ই বুঝেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আবারও চলে আসছি এইরকমই কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের সঙ্গে।